ভারতে বসেই দলীয় সন্ত্রাসীদের দিয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করছেন হাসিনা। হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে চলছে গোপন কর্মসূচি। ভারতীয়দের হাতকড়া ও শিকল পরিয়ে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। সমালোচনার ঝড়। কি অপরাধ ছিল তাদের? এবার আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসনের। কি এমন অভিযোগ আইসিসির বিরুদ্ধে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। শেখ হাসিনার অডিও লাইভে যখন উত্তাল সারা দেশ, তখন জানা গেল ভারতের মাটিতে বসে দলীয় কার্যক্রম চালাচ্ছে তার দল আওয়ামী লীগ। সাবেক সরকারের পলাতক এমপি, মন্ত্রীসহ উচ্চ পর্যায়ের নেতা ও বিভিন্ন স্তরের কর্মীদের নিয়ে ডিজিটাল মাধ্যমে চালানো হচ্ছে বিভিন্ন কর্মসূচি। হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে তৈরি হয়েছে বিভিন্ন গ্রুপ, সেখানে শেয়ার করা হচ্ছে নিয়মিত আপডেট। এমনকি মেসেজ অ্যাপ ব্যবহার করে দেশ ও দেশের বাইরে থাকা নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখেন দলের সভানেত্রী। সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। ঢাকার সাথে দিল্লির সম্পর্ক অবনতির আশঙ্কা থাকা সত্ত্বেও কেন এমন কর্মকাণ্ড চালাতে দিচ্ছে মোদী সরকার? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গণ অভ্যুত্থানে সরকার পতনের পর সভানেত্রী শেখ হাসিনার মতো ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের শীর্ষ নেতাদের একটি বড় অংশ। প্রায় ৭০ জন সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীসহ পশ্চিমবঙ্গে বসবাস করছেন দলটির প্রথম সারির অন্তত ২০০ নেতা। কলকাতা, দিল্লি, ত্রিপুরা ও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা অনুসারীদের সংখ্যা ছাড়াতে পারে হাজারের ঘর। সেখান থেকেই পলাতক নেতারা চালাচ্ছেন দলীয় কার্যক্রম। হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে গোপন গ্রুপের মাধ্যমে দিচ্ছেন নানা কর্মসূচি। এমনকি শেখ হাসিনার সাথেও রয়েছে সবার যোগাযোগ। সম্প্রতি প্রভাবশালী গণমাধ্যম বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। ঢাকার সাথে দ্বিপক্ষীয় সম্পর্কে তিক্ততা বৃদ্ধির আশঙ্কা থাকলেও কেন আওয়ামী লীগকে কার্যক্রম চালাতে দিচ্ছে নয়াদিল্লি? বাংলাদেশকে অস্থিতিশীল করে কি লাভ ভারতের? সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার সাম্প্রতিক লাইভের জেরে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। মুজিব পরিবারের বাসভবন গুড়িয়ে দেয়া সহ দেশব্যাপী জনতার রোষানলে পড়ে আওয়ামী লীগ নেতাদের ঘরবাড়ি। পরিস্থিতির উত্তাপ না কমতেই বিবিসির প্রতিবেদন নতুন করে সামনে আনল ভারত থেকে দলীয় কার্যক্রম চালানোর খবর। ঢাকার পক্ষ থেকে দিল্লিকে বেশ কয়েকবার কড়া ভাষায় নিষেধের পরেও বন্ধ হয়নি হাসিনার ভার্চুয়াল উপস্থিতি। অনেকের ধারণা প্রতিবেশী দেশে বসে এসব পদক্ষেপের জোরে নিজেদের অবস্থান সংহত করতে চাইছে আত্মগোপনে থাকা দলটির নেতাকর্মীরা। পলাতক আওয়ামী লীগ নেতারা মাঠ পর্যায়ে যোগাযোগের জন্য ব্যবহার করছেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের মতো বিভিন্ন ডিজিটাল মাধ্যম। বিবিসি বাংলা জানায়, উপজেলা, জেলা ও সহযোগী সংগঠনগুলোর নানা স্তরের সাথে পারস্পরিক যোগাযোগ রক্ষার জন্য হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম, ফেসবুকে বানানো হয়েছে অনেক গ্রুপ। আত্মগোপনে থাকা নেতাদের তরফ থেকে এসব গ্রুপে দেয়া হয় বিভিন্ন নির্দেশনা। ভয়েস চ্যাটের মাধ্যমে নিজেদের মাঝে চলে মতামত ও তথ্য বিনিময়। দলের সাম্প্রতিক কর্মসূচির ছবি, ভিডিও নিয়মিত শেয়ার করা হয় এসব গ্রুপে। দেশ থেকে পালিয়ে শেখ হাসিনার ভারতে আশ্রয় নেয়ার পর বিভিন্ন সময়ে তার দলের নানা স্তরের নেতারা পালিয়ে যান প্রতিবেশী দেশে। বিভিন্ন সীমান্তে দুর্গম এলাকা পেরিয়ে অনেকে সেখানে প্রবেশ করেছেন অবৈধভাবে। ভারতের গোয়েন্দা সূত্রগুলোর বরাতে বিবিসি জানায়, মেঘালয়, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলীয় সীমান্ত দিয়ে ৫ই আগস্টের পরের কয়েকদিন ভারতে এসেছিলেন অনেক আওয়ামী লীগ নেতা। এছাড়াও ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশেও পাড়ি জমিয়েছেন দলটির প্রভাবশালী নেতৃত্বের একটি অংশ। নির্ধারিত অ্যাপে শেখ হাসিনাকে মেসেজ করলে পাওয়া যায় ফিরতি জবাব। ভারতে পলাতক এক নেতার বরাতে এমন চমকপ্রদ তথ্য দেয় বিবিসি বাংলা। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে অনেক নেতাকর্মীর রয়েছে নিয়মিত যোগাযোগ। কিছু বিশ্লেষকের ধারণা, হাসিনার সাম্প্রতিক ফেসবুক লাইভ ও বিভিন্ন সময়ে ফাঁস হওয়া অডিও বার্তার পেছনে থাকতে পারে সুদূরপ্রসারী কোনো ষড়যন্ত্র। ভারতের মাটিতে বসে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আওয়ামী লীগ নেতাদের চালানো সংঘবদ্ধ কর্মকাণ্ড আগামীতে বাংলাদেশের জন্য হতে পারে হুমকির কারণ। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার পরিবারের সম্পত্তি ধ্বংস থেকে বিরত থাকা এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি অথবা অন্য কারো উপর আক্রমণ থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে এসব তথ্য উঠে এসেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শেখ হাসিনা সরকার বিগত সময়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছেন এবং নাগরিকদের পরিবার ও আত্মীয় স্বজনদের উপর
বিভিন্নভাবে নিপীড়ন চালিয়েছে, সেই ক্ষোভ থেকেই এই হামলা হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনা দিল্লিতে বসেই তার দলীয় সন্ত্রাসীদের একত্রিত করার মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন। বাংলাদেশের পুনর্নির্মাণকে ক্রমাগত বাধাগ্রস্ত করতে চাইছেন। এসব কারণে দেশের জনগণের মনে ক্ষোভের সঞ্চার হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যে কোনো পরিস্থিতিতে সবার উচিত আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি সম্মান রাখা, কেননা এটি বহির্বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। ঢাকায় শেখ মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুরের নিন্দা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনটি ধ্বংস করার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। জয়সওয়াল বলেন, বাঙালির স্বাধীনতা সংগ্রামকে যারা মূল্যায়ন করে তারা বাংলাদেশের জাতীয় চেতনার জন্য এই বাসভবনের গুরুত্ব সম্পর্কে অবগত আছে। এই ভাঙচুরের ঘটনাটির তীব্র নিন্দা জানানো উচিত। এদিকে দিল্লিতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেয়া না দেওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে ভারতের পার্লামেন্টের অধিবেশনে। নিশ্চিত করা হয়েছে তাকে ফেরত চেয়ে বাংলাদেশের আবেদনে এখনও সাড়া দেয়নি নরেন্দ্র মোদীর সরকার। বৃহস্পতিবার হাসিনাকে নিয়ে 3টি প্রশ্ন করেন কেরালার পার্লামেন্ট সদস্য সিপিএম নেতা জন বিট্রাস। প্রশ্নগুলো ছিল এমন: বাংলাদেশ কি শেখ হাসিনাকে ফেরত চেয়েছে? প্রত্যার্পণের জন্য কি কি কারণ দেখিয়েছে বাংলাদেশ? আর এক্ষেত্রে কি জবাব দিয়েছে ভারত? জবাবে কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং নিশ্চিত করেছেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের চিঠি পেলেও এর জবাব এখনো পায়নি ভারত। এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, হাসিনাকে প্রত্যার্পণের জন্য আইনি দিকগুলো খতিয়ে দেখতে সময় লাগতে পারে দিল্লির। শিকলে বেঁধে লাইন ধরিয়ে বিমানে ওঠানো হচ্ছে একদল লোককে। দেখে হয়তো মনে হবে এরা সবাই সাজাপ্রাপ্ত আসামি বা যুদ্ধবন্দী, কিন্তু বাস্তবতা হলো অবৈধ অভিবাসী হিসাবে যুক্তরাষ্ট্রে থাকার অপরাধে অভিযুক্ত এই মানুষগুলো ভারতীয়। বুধবার যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে বিমানে বোঝাই করে তাদের পাঠানো হয় ভারতের পাঞ্জাবে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর গোটা ভারত জুড়ে ওঠে সমালোচনার ঝড়, যার উত্তাপ ছড়ায় দেশটির পার্লামেন্টেও। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। হাতে তাদের হাতকড়া আর পায়ে শিকল, লাইন ধরে এক এক করে ওঠানো হচ্ছে বিমানে। না, তারা বড় কোনো দাগী আসামি বা যুদ্ধবন্দী নন। অবৈধ অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে বসবাস করাই তাদের অপরাধ। যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে 104 জন অবৈধ ভারতীয়কে নিয়ে বুধবার ভারতের পাঞ্জাবে অবতরণ করে মার্কিন সামরিক বিমান। যুক্তরাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনী, ইউএস বর্ডার প্যাট্রোল মাইক্রো ব্লগিং সাইট এক্সে সে ভারতীয়দের ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় কাগজপত্রবিহীন অবৈধ এসব ভারতীয় অভিবাসীর হাত পা শিকল দিয়ে বেঁধে বিমানে ওঠানো হচ্ছে। ভিডিওতে আরও দেখা যায় বিমান বাহিনীর সেই C-17 বিমানের পেছনের দিকটি খোলা। প্রথমে সেখানে ঢোকানো হয় একটি বিশালাকৃতির কার্গো। এরপর শিকলে বাঁধা অবৈধ ভারতীয় অভিবাসীদের এক এক করে প্রবেশ করানো হয়। ভারতীয়রা বিমানটিতে ওঠার পর তাদের পেছন পেছন ওঠেন মার্কিন সেনারাও। দেশে ফেরার পর দুঃসহ সেই অভিজ্ঞতার বর্ণনা দেন পাঞ্জাবের বাসিন্দা হরবিন্দর সিং। যুক্তরাষ্ট্র থেকে ভারতে আসার সেই উড়োজাহাজ যাত্রাকে নরকের চেয়েও জঘন্য বলে মন্তব্য করেন তিনি। এটি ছিল দীর্ঘ 40 ঘন্টার বিমান যাত্রা। আমাদের সবার হাতে হাতকড়া পরানো ছিল, পা ছিল শিকলে বাঁধা, আসন থেকে 1 ইঞ্চিও সরতে দেয়া হয়নি। এমনকি শৌচাগারে যেতেও বারবার অনুরোধ করতে হয়। টেনে হিচড়ে শৌচাগারে নেওয়া হয়। শৌচাগারের দরজা খুলে ক্রুরা ধাক্কা দিয়ে ভেতরে ঠেলে দেন। এ ঘটনা প্রকাশ্যে আসার পর গোটা ভারত জুড়ে ওঠে সমালোচনার ঝড়, যার উত্তাপ ছড়ায় দেশটির পার্লামেন্টেও। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার বক্তব্যে বলেন, আমরা মার্কিন সরকারের সাথে যোগাযোগ করছি। আমরা নিশ্চিত করব যেন ফ্লাইটের সময় ভারতীয়দের সাথে কোনোভাবে দুর্ব্যবহার না করা হয়। তবে তার বক্তব্যের মাঝেই প্রতিবাদ শুরু করেন উপস্থিত বিরোধী দলীয় পার্লামেন্ট সদস্যরা। এ ঘটনায় লোকসভা ও রাজ্যসভা সাময়িকভাবে মুলতবিও করতে হয়। Advance notice was given and there was... Please take your seat. Honorable members, take your seat.
বিরোধী দল কংগ্রেসের রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব সহ অনেক পার্লামেন্ট সদস্য প্রত্যাবর্তনের এমন নৃশংস আচরণের প্রতিবাদ জানিয়েছেন। মানুষ অপরাধী নয় এমন লেখা প্লেকার্ড হাতে নিয়ে তারা পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করেন এবং মার্কিন প্রশাসনের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানান। অভিবাসীদের সুরক্ষা নিশ্চিতে এরই মধ্যে সুবিধা ও কল্যাণ বিল 2024 নামে একটি খসড়া আইন প্রস্তাব করেছে দেশটির পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটি। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। নেতানিয়াহুর সাথে বৈঠকের 2 দিন পর ট্রাম্প এই পদক্ষেপ নেন। এর আগেও আফগানিস্তানে যুদ্ধাপরাধ সংঘটিত করার পর আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন ট্রাম্প। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এবার আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, গত বৃহস্পতিবার ট্রাম্পের এই নির্বাহী আদেশ জারি হয়। গাজায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আইসিসি। নেতানিয়াহুর সাথে বৈঠকের 2 দিন পরই ট্রাম্প এই নির্বাহী আদেশে সই করেন। ট্রাম্প বলেন, মার্কিন নাগরিক এবং যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে আইসিসির তদন্তে যারা সহায়তা করেছেন, এই নির্বাহী আদেশে তাদের এবং তাদের পরিবারের সদস্যদের উপর অর্থনৈতিক ও ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ট্রাম্পের এই আদেশে আরও উল্লেখ করা হয়, আইসিসি বিপজ্জনক নজির স্থাপন করেছে। আইসিসির পদক্ষেপের কারণে মার্কিনীরা বিপদে পড়েছে। মার্কিন নাগরিকরা হয়রানি, খারাপ আচরণ ও গ্রেপ্তারের আশঙ্কার মধ্যে রয়েছে। আইসিসির সদস্য দেশ না হওয়ায় যুক্তরাষ্ট্র নিজেদের কর্মকর্তাদের এবং নাগরিকদের বিরুদ্ধে আইসিসির বিচার কার্য বারবার প্রত্যাখ্যান করে আসছে। এর আগেও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির ওয়ারেন্টের সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। আইসিসির পদক্ষেপকে অত্যাচার উল্লেখ করে বাইডেন বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামীরা সমান নয়। এদিকে ট্রাম্প তার সর্বশেষ নির্বাহী আদেশে গাজা অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব প্রতিষ্ঠার একটি পরিকল্পনার কথা জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, বর্তমানে ইসরায়েল এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর মধ্যে অস্ত্রবিরতি চলছে। যুদ্ধের পর গাজা উপত্যকাকে ইসরায়েল থেকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে। তিনি বলেন, এই পরিকল্পনা ফিলিস্তিনিদের পুনর্বাসন করবে এবং এতে কোনো মার্কিন সেনা পাঠানো হবে না। তবে ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন আরব নেতারা এবং জাতিসংঘ। এর আগের মেয়াদেও ট্রাম্প আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আফগানিস্তানে যুদ্ধাপরাধের অভিযোগ ওঠার পর তিনি এই পদক্ষেপ নিয়েছিলেন। ইফাত জাহান, বাংলা ভিশন। এবার প্রেসিডেন্ট ট্রাম্পের সুরেই তাল মিলিয়ে গাজা বাসিন্দাদের অন্যত্র চলে যেতে বললেন যুক্তরাষ্ট্রের স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। তার মতে, যুদ্ধোত্তর এই পরিস্থিতি গাজাবাসীর জন্য বিপজ্জনক। তাই গাজা পুনর্নির্মাণের আগ পর্যন্ত কিছু সময়ের জন্য গাজার অধিবাসীদের অন্য দেশে আশ্রয় নেওয়া উচিত। তিনি আরও বলেন, গাজা এখন অবিস্ফোরিত বোমার মতো বিপজ্জনক অস্ত্র দিয়ে ভরপুর। এই যুদ্ধে গাজার অন্তত 70% বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এ অবস্থায় গাজা আবাসযোগ্য নেই। যতদিন না গাজা পুনরায় আবাসযোগ্য করে গড়ে তোলা হচ্ছে, ততদিনের জন্য গাজাবাসীদের অন্যত্র বাস করা উচিত। গত বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমন কথাই বলেন রুবিও। একই দিনে ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 14-কে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়ার মতো যথেষ্ট জায়গা আছে সৌদি আরবে। তিনি বলেন, সৌদি কর্তৃপক্ষ সৌদি আরবে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে। এদিকে গাজা বাসিন্দাদের স্বেচ্ছায় অন্য দেশে চলে যাওয়ার বিষয়টি কার্যকর করতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাচ। তিনি বলেন, ফিলিস্তিনিদের গ্রহণ করতে রাজি এমন যে কোনো দেশে চলে যেতে পারেন গাজার বাসিন্দারা। এর আগে গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশগুলোতে পাঠিয়ে উপত্যকাটি যুক্তরাষ্ট্রের দখলে নেওয়ার বিস্ময়কর পরিকল্পনা ঘোষণা করেন। হামলায় ক্ষতবিক্ষত গাজাকে পুনর্গঠনের অজুহাতে দখলের ইচ্ছা প্রকাশ করেন তিনি। এই ছিল আজকের মতো। সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।